ড্রামার শুরুতেই ফিমেল লিড জিয়াওকে দেখে কোম্পানিতে আসে আর ওর বাকি কলিগসদেরকে এখানে ও নিজের হাতে কফি অফার করছে। সবাই ওকে থ্যাংক ইউ বলে, ওর অনেক প্রশংসা করে। তো হঠাৎ করে একজনের নজর পড়ে জিয়াওয়ের হাতে। অবাক হয়ে বলে, জিয়াও তোমার ওয়েডিং রিং মনে হয় অনেক বেশি দামি। তবে জিয়াও বলে, আরে না, এটা তো ফেক, এটা একদমই দামি না। জিয়াও তো এখানে মিথ্যে কথা বলেছে। জিয়াওয়ের এই ওয়েডিং রিং অনেক বেশি দামি, কারণ জিয়াও তাদের কোম্পানির প্রেসিডেন্টের ওয়াইফ। আর প্রেসিডেন্টের নাম ফু তাও। ফু তাওয়ের সাথে জিয়াওয়ের বিয়ে হয়েছে প্রায় 1 বছর হলো, বাট দুজনের ম্যারেজ হিডেন রয়েছে। একটা ছেলে এখানে জিজ্ঞাসা করে, জিয়াও তোমার হাজব্যান্ড কি করে, সে কোথায় জব করে? জিয়াও বলে তার মম ড্যাড তাদের বিয়েটা ঠিক করেছে, তাই সে বেশি কিছু বলতে পারছে না। তো সবাই আর কিছু বলে না। তখনই কোম্পানির প্রেসিডেন্ট ভেতরে এন্ট্রি করে। ফুতাও দেখতে অনেক বেশি হ্যান্ডসাম, কুল, আর ওর ব্যবহার অনেক বেশি রুড। কোম্পানি সবাই ওকে দেখে ভয় পায়। ফুতাও ভিতরে আসে, এখানে এক নজর শুধু দেখে জিয়াওকে। দুজনের ভিতরে কোনো কথাবার্তা হয় না। ফুতাও মিটিংয়ের জন্য চলে যায়। আচ্ছা, জিয়াও তার ওয়েডিং রিংয়ের জন্য অনেক বেশি নার্ভাস থাকছে। তো অন্য একটা কলিগ এখানে আসে জিয়াওয়ের কাছে আর বলে, আমাদের প্রেসিডেন্টেরও কি কোনো প্রাইভেট লাইফ রয়েছে? জিয়াও আমাদেরকে বলে, প্রাইভেট লাইফ কেন থাকবে না? আর সেখানে তাদের দুজনের কথা বলছে যে সবসময় তারা তো একে অপরের সাথে রোম্যান্স করে, বাট কোনো লাভার্সের মতো নয়, অপরিচিত কারোর মতন তারা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করে। আর ফু তাওয়ের সবসময় একটা রুটিন আছে, ওই রুটিন অনুযায়ী সব কিছুই করে, একদম সকাল থেকে রাত পর্যন্ত। আর জিয়াওকেও প্রতিদিন চুপচাপ এই রুটিন মেনে চলতে হয়। আজ যখন কোম্পানির কাজ শেষ করে জিয়াও বাহিরে আসে, জিয়াও আমাদেরকে বলে, ফুতাও এখন কোম্পানিতে নেই, অবশ্যই বাড়িতে আছে। আর মিটিং করা শেষ হয়ে গেলে ফুতাও ঘুমিয়ে পড়বে। ফুতাও শুধুমাত্র ওই দিনই জিয়াওয়ের অপেক্ষা করে, যেই দিন ফুতাওয়ের জিয়াওয়ের সাথে রোম্যান্স করার ইচ্ছা করে। তো জিয়াও ভাবে যে ওকে কল করে কোনো লাভ হবে না। জিয়াও বাড়িতে আসে, বাট আজ দেখে ফুতাও ওর অপেক্ষা করছিল, বুঝতেই পারে রোম্যান্স করার জন্য। ফুতাও আর জিয়াও তারা দুজনে একে অপরের সাথে রোম্যান্স করতে থাকে। জিয়াওয়ের কাছে এসব কিছু অবাক করার বিষয় না, কারণ এইটা রুটিনের ভিতরেই রয়েছে। আর জিয়াও এটাও ভাবে যে ফুতাও কখনোই ওকে লাইক করবে না। ফুতাও তো শুধু বিজনেসের জন্য ওকে বিয়ে করতে রাজি হয়েছে। আর এমনিতেও ফুতাওয়ের বিয়ে প্রথমে ঠিক হয়েছিল জিয়াওয়ের সিস্টারের সাথে, বাট সিস্টার বিয়ের দিন সকালেই পালিয়ে যায়। তাই এখন ফ্যামিলির জন্য জিয়াওকে বিয়ে করতে হয়েছে ফুতাওয়ের সাথে। আর ফুতাও হয়তো দেখেছিল জিয়াওকে নিয়ে ওর কোনো প্রবলেম হবে না, জিয়াও ওর জন্য পারফেক্ট হতে চলেছে, তাই জিয়াওকে বিয়ে করেছে। নেক্সট ডেতে তাদের দুজনেরই ঘুম ভাঙে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে। এখানে দেখে জিয়াও আজও ফুতাও তার জন্য সেম ব্রেকফাস্ট তৈরি করেছে। তবে ও কখনো সাহস করে বলতেই পারেনি যে এই ব্রেকফাস্ট ওর একদমই পছন্দ না। ফুতাওয়ের মনে জিয়াওয়ের জন্য কোনো ফিলিংস নেই, ও শুধুমাত্র জিয়াওকে এমনিতেই এটা সেটা গিফট করে থাকে। আর জিয়াও কখনো বলতেও পারে না ফুতাওকে কোনো কিছু, কারণ বিয়ের পরই দুজনের ভিতরে কন্ট্যাক্ট হয়েছে। আর ওই কন্ট্যাক্ট অনুযায়ী জিয়াওকে এখন সব কিছু করতে হয়েছে। তারা দুজনে বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকলেও দুজনের ভিতরে কোনো ফিলিংস নেই। তার উপরে যখন ওরা দুজনে কোম্পানিতে আসে তখন তো সম্পূর্ণ আলাদা হয়ে যায়, মানে এমনভাবে চলে কেউ একে অপরকে চেনেই না। কোম্পানিতে কেউ তাদেরকে নিয়ে কোনো গসিপও করে না, কারণ কিছু বুঝতেই পারে না। জিয়াওয়ের প্রতিদিন কোম্পানির রুটিন, সকাল সকাল কোম্পানিতে এসে এখানে ফুতাওয়ের সব জিনিস ভালো করে সাজিয়ে দেওয়া, যাতে করে ফুতাওয়ের কোনো প্রবলেম না হয়। আজ দেখতে পাই ভুলে ওরা দুজনে একে অপরের আইডি কার্ড পরে এসেছে। তো এটা তাড়াতাড়ি লুকিয়ে জিয়াও ঠিক করে নেয়। পরে দুজনে একসাথে মিটিং অ্যাটেন্ড করে। মিটিংয়ের সময় এখানে তো ফুতাওকে কোনো কিছু বলতেও হয় না, শুধু ওর হাতের ইশারা। আর সাথে সাথে জিয়াও বুঝতে পারে ফুতাওয়ের এখন কি প্রয়োজন। ও সব কিছু সময় মতো দিতে থাকে ফুতাওকে, এই জন্য ফুতাওর কোনো প্রবলেমই হয় না। আর ভাবে যে ও একদম ঠিক মেয়েকেই বিয়ে করেছে। আজ এখানে মিটিং শেষ হলে সবাই জানতে চায়, জিয়াও তুমি কিভাবে জানো বসের কখন কি প্রয়োজন হয়? এটা শুনে ফুতাও একটু স্মাইল করে, মনে মনে বলে, আমার ডিসিশন ভুল ছিল না, আমি আমার লাইফ পার্টনার হিসেবে ভালো কাউকেই নিয়েছি। পরে তারা দুজনে লিফট আসার অপেক্ষা করছে, বাট একে অপরের সাথে কোনো কথাই বলে না। বললাম না, কোম্পানিতে একদম অচেনা হয়ে থাকে। তখনই একটা ছেলে ভারী বক্স নিয়ে ভিতরে আসে, হঠাৎ করে ধাক্কা দেয় জিয়াওকে। জিয়াও ব্যথা পায়। ফুতাও তো জিয়াওয়ের কেয়ার করতে চায়, বাট তখনই ড্যাডের বলা কথা মনে পড়ে। ছোটবেলা থেকে ফুতাওয়ের ড্যাড ওর সাথে অনেক বেশি রুডলি ব্যবহার করেছে, এই জন্য ফুতাও জানেই না যে ফিলিংস কি হয়ে থাকে আর কারো কেয়ার দেখানো কি। বলতে গেলে ফুতাওয়ের ভিতরে কোনো ফিলিংসই নেই। ছেলেটা ভয় পেয়ে বারবার ওদের দুজনকে সরি বলতে থাকে। তো ক্ষমা করে দেয় জিয়াও, বলে এতে তোমার কোনো ভুল নেই, আর এমনিতেও তুমি এখন এখান থেকে যেতে পারো। ফুতাও চলে যাওয়ার আগে শুধু জিয়াওকে এইটুকু বলে যে বেশি প্রবলেম
প্রবলেম হয়ে থাকলে ডক্টরকে দেখাও, এইটা বলে লিফটে চলে যায়। জিয়াও মনে মনে বলে আমিও কত বোকা, একজন রোবটের কাছ থেকে কিছু আশা করছিলাম, এটা 2 বছরে একবারও হয়নি, তাহলে এখন কেন হতে যাবে? আজ ভেবেছিলাম হয়তো আমার এই অবস্থা দেখে একটু কেয়ার করতে আসবে, বাট ভুলে গিয়েছিলাম এই ছেলেটা রোবট, ও তো কোনো কিছু করতেই যায় না, সবসময় নিজের রুটিন নিয়েই থাকে, তাহলে আমার কেয়ার কেন করবে? যাই হোক, ও নিজেই ডক্টরের কাছ থেকে একটু মেডিসিন নিয়ে আবারও কাজ করতে বিজি হয়। এই সময় জিয়াওয়ের মমের কল আসে। মম ড্যাড বলতে গেলে জিয়াওকে সেরকম ভাবে লাইক করে না। মম এখানে জিয়াওকে বলে 2 বছর হলো তোমার আর ফুতাওয়ের বিয়ে হয়েছে, বাট এখনো কেন তুমি মম হচ্ছ না? যত তাড়াতাড়ি সম্ভব তুমি প্রেগনেন্ট হও, আমি চাই তুমি ফুতাওয়ের বেবিকে বার্থ দাও, এটা করতেই হবে। মমের এইসব কথায় এখানে জিয়াও বিরক্ত হয়, বাহানা দিয়ে কল কাটে আর মনে মনে বলে ফুতাও নিজের রুটিন অনুযায়ী শুধু আমার সাথে রোম্যান্স করার সময় আমার কাছে আসে, তাহলে আমি ওকে কিভাবে বেবির কথা বলবো? তাই এই কথা ও কখনো ফুতাওকে বলতেও পায়নি। পরের দিন যখন আবারও ব্রেকফাস্ট করতে বসে, সেম খাবার দেখে ওর আর একদমই খেতে ইচ্ছা করে না, তাই বাহানা দেয় যে আজ ওর খাওয়ার ইচ্ছা করছে না। এখানে জিয়াও আমাদেরকে বলে যে তার মূলত 10 বছর ধরে ফুতাওয়ের ওপরে ক্রাশ রয়েছে, বাট কখনোই ফুতাওকে বলেনি, কারণ ফুতাওর এঙ্গেজমেন্ট হয়েছিল ওর বড় সিস্টারের সাথে, আর বোকা ফুতাও এটা বুঝতেও পারে না যে এই মেয়েটা ওকে অনেক বেশি ভালোবাসে। কোম্পানিতে আসলে দেখতে পায় এখানে তো হানি অর্ডার রেখেছে জিয়াওয়ের জন্য, কারণ এইটুকু মনে আছে জিয়াওয়ের পিরিয়ড আসতে চলেছে। তো এরপরে আমরা দেখি এই কোম্পানিতে একজন লেডি আসে কোনো বড় ডিল নিয়ে, তবে অনেকক্ষণ অপেক্ষা করছে প্রেসিডেন্ট ফুতাওয়ের জন্য। ফুতাও একটি ইন্টারন্যাশনাল মিটিংয়ের জন্য এখান থেকে বাইরে গিয়েছে, আসতে লেট হবে, এই জন্য লেডি এখানে অনেক বাজে বাজে কথা শোনাতে থাকে জিয়াওকে। জিয়াও লেডিটিকে হ্যান্ডেল করার চেষ্টা করে, লেডিকে বলে যে প্রেসিডেন্ট তো আর ইচ্ছা করে লেট করেছে না, উনি একটা ইন্টারন্যাশনাল মিটিংয়ে গিয়েছে, একটু পর চলে আসবে, আপনি আর একটু অপেক্ষা করুন। বাট লেডি এবার একটু বেশি রুড ব্যবহার করে, ওখান থেকে চা উঠিয়ে ছুঁড়ে মারে জিয়াওয়ের ওপরে। জিয়াওয়ের ড্রেস খারাপ হয়ে যায়। এই সময় ফুতাও ভিতরে আসে, এই সিনটা দেখার পর ও যায় জিয়াওয়ের কাছে, নিজের কোড অফার করে। জিয়াও এটা আশা করেনি, লেডি তার প্রজেক্ট নিয়ে কথা বলতে চায়, বাট এখানে তো সোজা মানা করে দেয় ফুতাও, সে লেডির সাথে কোনো ডিল করতে চায় না। লেডি বলে যে আপনার কোম্পানির জন্য লস হবে। ফুতাও কোনো পাত্তা দেয় না, বরং এখানে অন্য আরেকটা কফি তুলে দেয় জিয়াওয়ের হাতে আর বলে ওই লেডির ওপরে ছুঁড়ে মারো, যেরকমটা তোমার সাথে করেছে। বাট জিয়াও বলে যে আমি এখন কোম্পানিতে আছি, আর এই লেডি কোম্পানির জন্য বড় প্রজেক্ট এনেছিল, তাই আমি ওনার সাথে সেম ব্যবহার করতে পারবো না, কাজের জায়গায় আমি আমার পার্সোনাল শত্রুতা দেখাতে পারবো না। তবে এরপরে ও কফিটা এমনভাবে ছুঁড়ে মারে এতে লেডির ড্রেসটা খারাপ হয়ে যায়। ফুতাও বড় একটা ডিল ক্যান্সেল করে এইটা বলে যে আপনি যদি আমার কোম্পানির এমপ্লয়ীদের সাথে এরকম মিসবিহেভ করেন, তাহলে তো আমি আপনার সাথে কোনো ডিল করব না। লেডি বলে এতে আপনার কোম্পানির লস। তবে ফুতাও আজ পাত্তা দেয় না, কারণ অন্য কারোর সাথে নয়, বরং ওর ওয়াইফের সাথে মিসবিহেভ করেছে। ওখান থেকে ড্রেস চেঞ্জ করার জন্য জিয়াও ভিতরে আসে, বাট প্রবলেম হচ্ছে ওর কাছে কোনো ড্রেস নেই। ফুতাও এখানে আসে, ওকে ড্রেস চেঞ্জ করার কথা বলে। জিয়াও বলে না, এখন ড্রেস চেঞ্জ করার সময় নেই, মিটিংয়ে যেতে হবে, পরে চেঞ্জ করবো। বাট ফুতাও বলে আমি তোমাকে আমার শার্টটা দিচ্ছি, এটা পরে নাও। জিয়া ওই শার্টটাকে অনেক স্টাইলিশ ভাবে পরে, দেখতে অনেক প্রিটিও দেখা যাচ্ছে। সবাই অবাক হয়ে বলে তুমি এত তাড়াতাড়ি কোথায় ড্রেস পেয়েছো? আর কেন জানি এই শার্টটাকে অনেক বেশি চেনা চেনা লাগছে। রাতে জিয়াও বাড়িতে আসে আর তাদের বাড়িতে থাকা মেয়েটকে বলে তাদের ড্রেস তাড়াতাড়ি ক্লিন করে দিয়ে দেয়। এখানে ফুতাও বলে তোমার মনে হয় না এবার আমাদের দুজনের সম্পর্কের কথা পাবলিকলি বলা উচিত, তাহলে আর কোম্পানিতে কেউ তোমাকে বিরক্ত করবে না। তবে এখানে জিয়াও মানা করে এর কোনো দরকার নেই, আসলে জিয়াও চায় না যে এই সত্যিটা কেউ জানতে পারুক, আর এটা বললেও সেরকম কোনো লাভ হবে না, উল্টে সবাই মনে করবে জিয়াও যে এই কোম্পানিতে জব করছে ওইটা শুধুমাত্র তার হাজবেন্ডের জন্য, জিয়াও এর পিছনে কোনো হার্ডওয়ার্ক করেনি। আর এমনিতেও ফুতাও ওকে লাইক করে না, দুজনের ভিতরে কোনো ফিলিংস নেই, তাহলে শুধু শুধু কেন নিজের নাম বদনাম করতে যাবে? তাই আর এইসব কিছু করতে মানা করে দেয়। পরে নিজের রুমে আসে, অনেক বছর আগে নিজের সিক্রেট ডায়েরি বের করে। এখানে আমরা জানতে পারি তারা তিনজনে আসলে একই হাই স্কুলে আর কলেজে পড়তো, জিয়াও, তার সিস্টার আর ফুতাও। তবে ফুতাও ছিল জিয়াওয়ের সিনিয়র। জিয়াও এরপরে ড্রিঙ্ক করে ফুতাওয়ের কাছে আসে, ও নিজে থেকে ফুতাওকে তার সাথে রোম্যান্স করতে বলে। বিয়ের এই প্রথমবার জিয়াও নিজে থেকে এসেছে ফুতাওয়ের কাছে আর নিজের সাথে রোম্যান্স করার অফার দিয়েছে। ফুতাও আস্তে আস্তে নিজের ভিতরে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে। এই সব কিছু হচ্ছে জিয়াওয়ের জন্য, যেরকমটা আজ জিয়াও যখন ওকে রোম্যান্স করতে বলেছে ও মানা করেনি।
আর বেশ কিছুদিন হলো ও নিজের লাইফে অনেক কিছুই চেঞ্জিং দেখতে শুরু করেছে, হয়তো এইসব কিছু জিয়াওয়ের জন্য। পরের দিন সকালে আমরা দেখি জিয়াওয়ের ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে যায়। একটু পরে তাড়াতাড়ি করে উঠে রেডি হওয়ার জন্য ওয়াশরুমে যায়, তখন দেখে ওর গলাতে অনেক বেশি লাভ বাইট। মনে করতে পারে না রাতে কি করেছে। এই সময় ভিতরে আসে ফুতাও। জিয়াও ফুতাওকে দেখে অবাক হয়ে যায়, মনে মনে বলে ফুতাও আজ এখনো কোম্পানিতে যায়নি, এত লেট কেন করেছে। আবার হঠাৎ করে মনে পড়ে আজ তো তাদের কোম্পানি বন্ধ, তাহলে কোম্পানিতে কেন যাবে। ফুতাও তাদের রুমে কিছু একটা খুঁজছে। এখানে জিয়াও এসে তার মম ড্যাডের কথা মনে করতে থাকে। যখন জিয়াওয়ের সিস্টার পালিয়ে যায় তো মম ড্যাড বিজনেসের জন্য এখানে অফার দেয় ফুতাওকে যে আমাদের বড় মেয়ে তো পালিয়েছে, তুমি এখন জিয়াওকে বিয়ে করো। ফুতাও এখানে বিজনেসে প্রফিট দেখে, তাই জিয়াওকে বিয়ে করতে রাজি হয়। এখন ফুতাও এখানে জিয়াওয়ের সিক্রেট ডায়েরি পেয়ে যায়, তো ওটা যখন পড়তে নেবে জিয়াও ওর কাছ থেকে কেড়ে নিয়ে বলে এটা পড়ার কোনো দরকার নেই, বরং তুমি তোমার কাজ করো। ফুতাও ওকে আর উল্টো কোনো প্রশ্ন করে না। পরে কোম্পানির সিন দেখানো হয়। আজ কোম্পানির সকল এমপ্লয়িরই ফুল বডি চেক আপ করানো হবে, এই জন্য সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে। এমপ্লয়িরা সবাই একে অপরের সাথে মজার মজার গল্প করছে। তো হঠাৎ করে আমরা এখানে একটা মেয়েকে দেখি। এই মেয়েটা আসলে জিয়াওকে দেখে সবসময় জেলাস ফিল করে, কারণ জিয়াও ভালো পজিশনে রয়েছে বসের সেক্রেটারি হিসেবে, এই জন্য মেয়েটা সহ্য করতে পারে না। মনে করে যে বসের সাথে কোনো চক্কর চলছে জিয়াওয়ের, এই জন্য তো বস জিয়াওকে প্রমোশনও দিয়েছে। বাট ও তো জানি না বসের সাথে এখানে জিয়াওয়ের আসল রিলেশনটা কি। এইসব দেখার পর এখানে ফুতাও ভাবে যে ও যাবে সাপোর্ট করতে জিয়াওকে, বাট এখানে অ্যাসিস্ট্যান্ট থামিয়ে দিয়ে বলে বস এটা একটু বেশি হয়ে যাবে, এই জন্য এখানে বাধ্য হয়ে ফুতাওকে দাঁড়িয়ে থাকতে হয়। এই সময় ভিতর থেকে ডক্টর আসে, ডক্টরের নাম গুজিন। গুজিন এখানে জিয়াওয়ের হয়ে ওই মেয়েটাকে কথা শোনায়। আর গুজিনকে দেখার পর জিয়াও একটু হ্যাপি হয়ে যায়, কারণ এই গুজিন আসলে জিয়াওয়ের ক্লাসমেট ছিল। তারা দুজনে অনেক ভালো ফ্রেন্ড। তবে গুজিন কিন্তু আবার পছন্দ করে জিয়াওকে, এমনকি ও জিয়াওকে প্রপোজও করেছিল, বাট জিয়াও ওকে রিজেক্ট করে দিয়েছে। মেয়েটা অপমানিত হয়ে এখান থেকে চলে যায়। গুজিন এখানে জিয়াওয়ের রিপোর্ট দেখে, জিয়াওকে বলে যে তোমার একটু খাবার দাবারের উপরে নজর দেওয়া উচিত, শুধু কোম্পানির কাজ নিয়ে বিজি থেকো না, তুমি ভিতর থেকে অনেক বেশি দুর্বল। গুজিন সবার সামনে একটু বেশি ক্লোজে এসে ফ্রেন্ডলিভাবে জিয়াওয়ের সাথে কথা বলছে, এই জন্য সবাই ওদের দুজনকে নিয়ে গসিপ করতে থাকে যে তোমাদের ভিতরে কোনো চক্কর চলছে। এবার আর সহ্য করতে পারে না ফুতাও সবার সামনে আসে। গুজিন ফুতাওকে দেখার সাথে সাথে বুঝতে পারে এই ছেলেটাই আসলে জিয়াওয়ের হাজবেন্ড, কারণ চোখে জেলাসি স্পষ্ট বোঝা যাচ্ছে। গুজিন ফুতাওয়ের সাথে কথা বলে আর বুঝতে পারে জিয়াও এখানে ঝামেলা হবে। ফুতাও তো চুপ করে থাকার ছেলে না, আজ ওর অনেক জেলাস ফিল হচ্ছে, এই জন্য বলে জিয়াওকে আমার সাথে চলো। বাট গুজিন বলে জিয়াও এখনই যেতে পারবে না, তোমার আরও কিছু রিপোর্ট বাকি আছে। তবে জিয়াও জানে এখানে ঝামেলা করার থেকে ভালো ওর চলে যাওয়া, তাই তো বসকে নিয়ে চলে যায়। রাতে জিয়াও যখন বাড়িতে আসে আমরা গুজিনকে দেখি আজ একটু অন্যরকম ব্যবহার করেছে, নিজের বডি জিয়াওকে টাচ করতে বলে আর বলে তার বডি কি ওই ডক্টর গুজিনের বডির থেকেও খারাপ, নাকি গুজিনের বডিটাই বেশি ভালো। বিয়ের 2 বছর পর গুজিন হঠাৎ করে ওর সাথে এরকম ব্যবহার করেছে, তাই এখানে জিয়াও কোনো কিছু বুঝতে পারে না যে গুজিনের কি হয়েছে। আর গুজিনের এরকম ব্যবহারে ও একটু ভয় পেয়ে গুজিনকে থাপ্পড়ও মেরেছিল, বাট একটু পর নিজেই রিগ্রেট ফিল করতে থাকে যে কেন গুজিনকে থাপ্পড় মেরেছে। আমরা গুজিনকে দেখি ও থাপ্পড় খেয়ে একদমই মন খারাপ করেনি, বরং নিজেই কনফিউজড আর ভাবছে আমি এমনটি কেন করছি। পরদিন সকালে জিয়াও রেডি হয়ে কোম্পানিতে আসে, তারা মিটিং করেছে, বাট জিয়াওয়ের ফোনে বারবার মেসেজ আসতে থাকে। আসলে জিয়াওয়ের আজ তো পুরনো ক্লাসমেটদের সাথে রিইউনিয়ন পার্টি রয়েছে, ওকে যেতে হবে। সবাই জিজ্ঞাসা করে তোমাকে কে মেসেজ করেছে, তো জিয়া ওদেরকে বলে যে আমার রিইউনিয়ন পার্টি রয়েছে, তো ওখানে যেতে হবে। এটা জানতে পারে ফুতাও। ফুতাও মনে মনে বলে এর মানে গুজিনও ওখানে আসবে, তাই আমি কিছুতেই ওখানে যেতে দেব না জিয়াওকে, ওরা দুজনে একে অপরের সাথে থাকতে পারে না। তাই রাতে আরো অনেক বেশি কাজ দেয় জিয়াওকে। জিয়াও আর বলতে পারে না ফুতাওকে ও কাজ করতে পারবে না, ওর যাওয়া উচিত। বলতে না পারার কারণে কোম্পানিতে কাজ করতে হয়। ফুতাও কোম্পানি থেকে চলে যায় না, জিয়াওয়ের কাজ শেষ হওয়ার অপেক্ষা করে। এমনকি আজ তো নিজেই ও জিয়াওকে কারে করে নিয়ে যাচ্ছে, তো জিয়াও বলে আমাকে হোটেলে ড্রপ করে দাও, আমি রিইউনিয়ন পার্টিতে যাব। ওখানে আসার পর গুজিনকে দেখে, গুজিন বাইরে অপেক্ষা করছিল জিয়াওয়ের। দুজনকে একসাথে দেখে ওর আরও বেশি জেলাস ফিল হতে থাকে। আর এইদিকে জিয়াও তো গুজিনের সাথে ভিতরে চলে যায়। গুজিন ভিতরে এসে জিয়াওকে বলে তাহলে তোমার হাজবেন্ডই ওই ছেলেটা যার জন্য তুমি আমাকে রিজেক্ট করেছিলে, আর তুমি ওকেই লাইক করো।
বাট ও কি জানে তুমি 10 বছর ধরে ওকে ভালোবেসে এসেছো? এখানে জিয়া বলে ও কোনো কিছুই জানে না, তাই তুমি ওকে কোনো কিছু বলবেও না। গুজিন বলে ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি কাউকে কোনো কিছু বলবো না। এরপর তারা দুজনে একসাথে রিইউনিয়ন পার্টিতে আসে, আর এখানে বাকি ক্লাসমেটরাও আছে। সবাই তখন দুজনকে একসাথে দেখে গসিপ করে আর বলে, স্কুলে তো সবসময় গুজিন তোমার পিছনে পড়ে থাকতো, তো এখন কি তোমাদের দুজনের ভিতরে কিছু একটা চলছে? এই সময় ফু তাও ভিতরে আসে। আসলে ও জেলাস ফিল করার কারণে বাইরে থাকতেই পারছে না। আর এইসব শোনার পর এখন তো ওর মাথায় ঠিক থাকে না, তো সবার সামনে নিজের পরিচয় দেয় আর বলে সে জিয়াওয়ের হাজবেন্ড। সবাই ফু তাওকে ভালো করে জানতো যে ফু তাও কত বড় কোম্পানির প্রেসিডেন্ট। জিয়াও বুঝতে পারে না যে কেন ফু তাও ভিতরে এসেছে। সবাই ফু তাওর অনেক প্রশংসা করে, সাথে সরিও বলে যে শুধু শুধু জিয়াওকে নিয়ে তারা গসিপ করছিল। ফু তাও এখানে শুধু নজরে নজরে রাখছে গুজিনকে। এমনকি গুজিন যখন কিছু অফার করে জিয়াওকে, জিয়াওকে ওটা একদমই খেতে দেয় না, জিয়াওয়ের হয়ে নিজেই খায়। আর ফু তাওয়ের এরকম ব্যবহারে সবার সামনে অনেক বেশি এমব্রেস ফিল করছিল জিয়াও। এমনকি ইশারা করে ফু তাওকে এইসব কিছু করতে মানাও করে। গুজিন বলে, তুমি বুঝতে পারছো না, তোমার এরকম কাজে এখানে সবার সামনে যেও এম্বারেস ফিল করছে। তবে ফুতাও বলে যে ও কেন এম্বারেস ফিল করতে যাবে, আমি তো ওর হাজবেন্ড। এইটা বলে তখন জিয়াওকে নিয়ে বাইরে চলে আসে। জিয়াও বুঝতে পারে না ফুতাওয়ের আজ কি হয়েছে, বাট এখানে ও সাহস করে ফুতাওকে বলে, আমি এখন আর এইসব কিছু সহ্য করতে পারছি না, তাই আমি ডিভোর্স নিতে চাই। ফুতাও বলে এই সব কিছু ওই ডক্টর গুজিনের জন্য হচ্ছে। ফুতাওকে উত্তরে বলে জিয়াও যে এর ভিতরে গুতাওয়ের কোনো অস্তিত্বই নেই, বরং সে তো এইসব কিছুতে ক্লান্ত হয়েছে। 2 বছর হলো তাদের বিয়ে হয়েছে, বাট সব কিছু রুটিন অনুযায়ী হচ্ছে। এই সব কিছু আর এখন জিয়াও সহ্য করতে পারবে না। জিয়াও ভেবেছিল হয়তো 2 বছরে ও পুরোপুরিভাবে চেষ্টা করার পর ফুতা ওকে লাইক করবে, বাট ফুতাও কখনোই ওকে লাইক করবে না। ফুতাও মনে মনে বলে, এই 2 বছরে জিয়াও আমার লাইফটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করেছে। আমার সব কিছু জিয়াও খেয়াল রেখেছে, আমার কখন কি প্রয়োজন সব দেখতো। আরও পাস্টের কথাও মনে করে যে ড্যাড কখনই ফুতার উপরে হ্যাপি হতো না। ফুতাও যাই করুক না কেন, ড্যাড সবসময় ওর সাথে রুড ব্যবহার করতো। কিন্তু ফুতাওয়ের এখন পুরো লাইফ চেঞ্জ করে দিয়েছে জিয়াও। ফুতাও তো এটাই ভাবছে যে তারা দুজনে কতটা বেশি পারফেক্টভাবে আছে একে অপরের সাথে, বাট ভাবতেও পারেনি যে এরকম একটা কথা বলবে জিয়াও। জিয়াওকে ছাড়া ফুতাও নিজের লাইফ এখন কল্পনাও করতে পারবে না। পরের দিন কোম্পানিতে আসলে দেখে প্রথমেই জিয়াও রিজাইন লেটার দিয়েছে, তবে এটা অ্যাপ্রুভ করে না ফুতাও। ওই জেলাসি মেয়েটা ভিতরে আসে, ফুতাওকে মিটিংয়ে যেতে বলে, তো ফুতাও চলে গেলে ও ল্যাপটপে দেখে রিজাইন লেটার। যেহেতু জেলাস ফিল করে তাই নিজেই ওই লেটারকে অ্যাপ্রুভ করে দেয়। আর ফুতাও এটার সম্পর্কে কোনো কিছু জানতে পারে না, কারণ ফুতাও ওই দিনের আসল লেডির সাথে আবারও দেখা করতে এসেছে। ওই লেডি আজ কোম্পানিতে এসে ফুতাওকে নিজের ব্যবহারের জন্য বারবার সরি বলে। ফুতাও ওদের কোম্পানির সাথে আবারও নতুন করে ডিল করতে চায়। ফুতাও বলে, আমি আপনাকে তখনই ক্ষমা করব যখন আপনি আমার ওই এমপ্লয়ি মানে জিয়াওয়ের কথা বলে জিয়াওয়ের কাছ থেকে ক্ষমা চায়, আর জিয়াও যদি ওনাকে ক্ষমা করে তাহলেই ডিল করবে। এদিকে জিয়াও কোম্পানিতে আসলে ফোনে মেসেজ আসে যে ওর রিজাইন লেটার অ্যাপ্রুভ করা হয়েছে। জেলাসি মেয়েটা বাইরে এসে ওকে ইচ্ছা করে টিস করতে থাকে, বলেছিলাম না আমাদের বস ফুতাও বেশি দিন তোমাকে এখানে রাখবে না, দেখো ফাইনালি তুমি এই কোম্পানি থেকে চলেই যাচ্ছ। আর জিয়াওয়ের সাথে অনেকটাই মিসবিহেভ করেছিল। তখন ওই লেডি এখানে আসে আর জিয়াওকে প্রোটেক্ট করার জন্য আজ নিজে থেকে ওই নতুন মেয়েটাকে থাপ্পড় মারে, মেয়েটাকে ইচ্ছে মতন শিক্ষা দেয়। ফুতাও এসে বলে, আমি তো জিয়াওয়ের রিজাইন লেটার অ্যাপ্রুভ করিনি, বাট তুমি ওখানে ছিলে আর তুমি আমার ল্যাপটপ চেক করেছো, এটা আমি সিসিটিভি ক্যামেরায় দেখেছি, তো ভালো করে বোঝা যাচ্ছে যে তুমি এই কাজ করেছো। ফুতাও এবার আর ওই মেয়েটাকে কোম্পানিতে সহ্য করতে চায় না, জব থেকে ফায়ার করে দেয়। প্রথমবারই করতে চাচ্ছিল, বাট একবার ভুল করেছে এই জন্য কিছু বলেনি, বাট এবার দ্বিতীয়বার সেম কাজ করেছে, তাই এবার জব থেকে ফায়ার করে দেয়। আর ওই লেডিও এখানে সবাই সামনে দেখা যায় জিয়াওকে সরি বলে ওই দিনের মিসবিহেভের জন্য। জিয়াও ওনাকে ক্ষমা করে, যেহেতু কোম্পানির জন্য ভালো একটা ডিল এনেছে। ফুতাও জিয়াওকে বলে, তুমি কোম্পানি থেকে কোথাও যাবে না, আমি তোমার রিজাইন লেটার অ্যাপ্রুভ করিনি, তাই তুমি এখানেই জব করবে। এইগুলো শোনার পর এখানে একটু অবাক হয় জিয়াও, কারণ ও ভাবেনি যে ফুতাও ওকে এরকমভাবে সাপোর্ট করবে আর ওর রিজাইন লেটারটা অ্যাপ্রুভও করবে না। জিয়াও আজ কাজ শেষ করে বাড়িতে যায়, তবে একটু পরেই অ্যাসিস্ট্যান্টের কল আসে আর বলে যে বস অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, বারবার আপনার নাম নিচ্ছে, আপনি একবার এসে এখানে দেখে যান বসকে। জিয়াও তাড়াতাড়ি করে কোম্পানিতে আসে, এখানে দেখতে পায় ফুতাও অসুস্থ অবস্থায় রয়েছে। আসলে ফুতাওয়ের কোনো কিছুই হয়নি, ও তো নিজেকে অসুস্থ হওয়ার অ্যাক্টিং করছে যাতে করে কোনো ডিভোর্সের কথাই না বলে জিয়াও, আর জিয়াও ওকে ডিভোর্স না দিতে পারে।
জিয়াওয়ের সামনে একদম পুরো বাচ্চাদের মতন হয়ে যায়। জিয়াওকে হাগ করে আর অনেক বেশি অসুস্থ হয়ে পড়ার অ্যাক্টিং করেছিল। তো জিয়াও কিছুক্ষণের জন্য ডিভোর্সের কথা ভুলে যায়। যদিও এখানে এসেছিল ফু তাওয়ের সাথে ডিভোর্সের বিষয়টা নিয়ে কথা বলতে। বাট যখন দেখে ফু তাওয়ের ফিভার হয়েছে, ও ভাবে আগে ফু তাওকে সুস্থ করার প্রয়োজন। এই জন্য ফু তাওকে নিয়ে হসপিটালে আসে। এখানে আমরা গুজিনকে দেখি। ফুতাও অনেক বেশি অ্যাক্টিং করছে। এখান থেকে কোথাও যেতে দেয় না জিয়াওকে, ভয় পাওয়ারও অ্যাক্টিং করে। গুজিন চেক করে আর ভালো করে বুঝতে পারে ফুতাওয়ের কোনো কিছুই হয়নি, শুধু অ্যাক্টিং করে যাচ্ছে। বাট এরপরেও এখানে দেখা যায় সত্যিটা বলে না জিয়াওয়ের সামনে, বরং কিছু মেডিসিন লিখে দেয় আর রেস্ট করতে বলে। এরপরে দেখি ফুতাও একদম কোল্ড পানি দিয়ে শাওয়ার নিয়েছে, যাতে করে ওই সত্যি সত্যি ফিভার আসে আর জিয়াওকে আরও ভালো করে নিজের কাছে রাখতে পারে। আর এইসব করার কারণে ওর এবার সত্যি একটু ফিভার তো হয়েই যায়, তো ওকে হসপিটালে একটু রেস্ট করতে বলে। জিয়াও একটু কেয়ার করছিল ফুতাওয়ের, আর ও ওইখানে ফুতাওকে ভালো করে দেখে। ফুতাও আরও বেশি বাচ্চাদের মতো করতে থাকে, জিয়াওকে কোথাও যেতে দিচ্ছে না। বাট জিয়াও ফুতাওকে বলে তুমি রেস্ট করো, আমি বাইরে যাই আর তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। জিয়াও এখান থেকে চলে যাওয়ার পর গুজিন ভিতরে আসে আবারও ফুতাওকে একটু চেক আপ করতে। ফুতাওকে চেক আপ করার পরে বলে আমি জানি তুমি কখনোই জিয়াওকে ভালোবাসতে পারবে না, আমি তোমাকে অনেক ভালো করে চিনি, কারণ তুমি আমার সাথেই পড়তে। এইটা শোনার পর ফুতাও বলে তুমি ঠিকই বলেছো, আমি হয়তো জিয়াওকে ভালোবাসা দিতে পারবো না, বাট বাকি সব কিছু দিতে পারবো। আমি ওর জন্য পারফেক্ট হাজবেন্ড হব, ওকে প্রচুর টাকা দিতে পারবো, এমনকি সোসাইটিতে ওকে আমি অনেক বেশি রেসপেক্ট দিতে পারবো, দেন আরও অনেকভাবে আমি সাহায্য করবো জিয়াওকে। ফুতাওকে গুজিন বলে তুমি আসলে অনেক বেশি বোকা, তুমি জানোই না জিয়াও আসলে তোমার কাছ থেকে কি চায়। যদি এইসব কিছু ছাড়াও জিয়াও তোমার কাছ থেকে অনেক বড় কিছু চায়, মানে সত্যিকারের ভালোবাসা, তুমি কি এটা দিতে পারবে? জানি এটা কখনোই দিতে পারবে না। আর এই জন্য তো আমার মনে হয় তোমাদের দুজনের ডিভোর্স হওয়া শিওর, আজ না হয় কাল ও একদিন তোমার কাছ থেকে ডিভোর্স চাইবে, কারণ তোমার মতন রোবট টাইপের ছেলের সাথে কেউ থাকতে পারবে না। তাও বলে ওকে আমি কিছুতেই ডিভোর্স দেব না, আর আমি বাকি সব কিছু দেওয়ার চেষ্টা করব। গুজিনের সামনে তো ও কিছুতেই নিজেকে ছোট করবে না, তাই গুজিনের সাথে এখানে ওর অনেক কথাবার্তা হয়। গুজিন বলে তোমার মনে হয় তো একটা ভুল ধারণা রয়েছে যে জিয়াও আমাকে লাইক করে, বাট ও তো অনেক আগে আমাকে রিজেক্ট করেছে। আমার প্রতি জিয়াওয়ের কোনো ফিলিংস নেই, তবে জিয়াওয়ের ক্রাশ অবশ্যই আছে। এটা শুনে আরেকটু ভাবনায় পড়ে যায় গুতাও। এই ছেলেটা জিয়াওয়ের ক্রাশ নয়, তাহলে সে কে? গুতাও বলে তুমি নয়, তাহলে ওই ছেলেটা কে? এতে গুজিন একটু মুচকি হাসে আর বলে যে তুমি আসলে বোকা, তবে দেখো লেট যদি না হয়ে যায়। এইটা জানার পর দুজনের কথা বলা শেষ হওয়ার পরে জিয়াও ভিতরে আসে। জিয়াও দেখতে পায় গুতাও একটু সুস্থ হয়েছে, তাই ও আবারও ডিভোর্সের কথা তোলে গুতাওয়ের সামনে। গুতাও বলে আমি অসুস্থ আর তুমি ডিভোর্সের কথা বলছো, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। বাট এখানে জিয়াও মনে মনে বলে যে এই সব কিছু আসলে গুতাওয়ের একটা অভ্যাসে পরিণত হয়েছে। রুটিন অনুযায়ী যে সব কিছুই করে দেয় জিয়াও, এই জন্য হয়তো ওকে ডিভোর্স দিতে চাইছে না। আর এটাও ওর ভুল ধারণা রয়েছে যে গুতাও ওকে নয়, বরং ওর বড় সিস্টারকে লাইক করে, যেহেতু বিয়েটা ওর সিস্টারের সাথে ঠিক হয়েছে। দুজনে দেখা যায় হঠাৎ করে আবার একে অপরের সাথে রোম্যান্স করে। পরদিন সকালে যখন জিয়াওয়ের ঘুম ভাঙে, ও নিজেকেই নিজে দোষ দেয় আর বলে এটা আমি কি করছি, রাতে গুতাও অসুস্থ ছিল আর আমরা দুজনে কিনা রোম্যান্স করেছি। সকালে ও বাইরে আসে, আবারও সেম ব্রেকফাস্টে দেখতে পেয়ে ওর তো আরও রাগ হয়, এই জন্য একদম ডিভোর্স লেটারই এখানে দিয়ে দেয় গুতাওয়ের সামনে। গুতাও বাহানা বানায় যে হঠাৎ করে আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, এতে আমাদের বিজনেসের কিছু বিষয় রয়েছে, কোম্পানির হয়তো লস হবে, আর এমনিতেও এখন আমি অসুস্থ, তাই এইটা নিয়ে ভাবতে পারছি না, তোমাকে হয়তো অপেক্ষা করতে হবে, মানে বাহানা দিচ্ছে ডিভোর্স না দেওয়ার জন্য। আর তখনই এখানে জিয়াওয়ের মম জিয়াওকে কল করে। মম জিয়াওকে বলে তোমার সিস্টার ফিরে এসেছে, আর তুমি কি করছো, এখনো কেন প্রেগনেন্ট হওনি? আমি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব গুতাওয়ের বেবিকে নিয়ে প্রেগনেন্ট হও, আর না জানি এটা না করতে পারলে অন্য কেউ এসে তোমার জায়গা নিয়ে নেবে, আর দেখা করতে আসো গুতাওয়ের সাথে। তো এরপরে তারা সিস্টারের সাথে দেখা করার জন্য যাচ্ছিল, কারের ভিতরে অনেক বেশি নার্ভাস হয়ে বসে আছে জিয়াও। ও ভাবে যে এখন তো সিস্টার চলে এসেছে, এর মানে গুতাও নিচে থেকে আমাকে ডিভোর্স দেবে, এইসব ভেবে ও চিন্তায় পড়ে যায়। গুতাও তার বুঝতে পারে না, তাই বলে যে তুমি এত বেশি নার্ভাস কেন হচ্ছ, তোমার সাথে কি তোমার সিস্টারের সম্পর্ক ভালো নয়? কিছুক্ষণের ভিতরে তারা বাড়িতে আসে, তো দেখা যায় মম বেশি একটা ভালো ব্যবহার করছে না জিয়াওয়ের সাথে, বারবার জিয়াওকে শুধু ওই বিষয়টা নিয়েই কথা বলছে। জিয়াও তো বিরক্ত হতে থাকে। তারা ভিতরে আসার পর জানতে পারে সিস্টার আসলে শপিং করতে গিয়েছে, তো তারা ভাবে যে কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়া যাক। আর ফ্যামিলি সবার সামনে কিন্তু ফুদাও দেখাচ্ছে যে সে আর জিয়াও তারা দুজনে অনেক বেশি ক্লোজ, দুজনের ভিতরে সব কিছু ঠিকঠাক আছে। মম ড্যাড এইটা দেখে তো খুশি হয়ে যায়।
বাট জিয়াওয়ের কাছে এসব কিছু ভালো লাগে না। জিয়াও যখন ওখান থেকে উঠে অন্য একটা জায়গায় আসে, ওর সাথে দেখা হয়ে যায় সিস্টারের। সিস্টার ফিরে এসেছে। বলতে গেলে জিয়াও একদিক থেকে লাকি রয়েছে। সিস্টার একদমই ফুতাওকে লাইক করে না আর বিয়ে করবে না দেখেই পালিয়ে গিয়েছিল। তো এখানে ফিরে আসে, সবার সাথে অনেক হেসে হেসে কথা বলে আর এমনটা একদমই দেখায় না যে তার ফুতাওকে এখন ব্যাক চাই। সিস্টার জিজ্ঞাসা করে জিয়াওকে যে তোমাদের দুজনের ভিতরে সবকিছু ঠিকঠাক রয়েছে নাকি ফুতাও তোমাকে ডিস্টার্ব করে, আমাকে বলতে পারো। বাট জিয়াও বলে সবকিছু ঠিকঠাকই রয়েছে, আর এমনি তো মম ড্যাডি জোর করেই বিয়ে দিয়েছে। তো এখানে বাকিদেরকে তাদের প্রবলেমের কথা বলেই বা কী লাভ, ওখান থেকে বের হয়ে যাবে এর আগে মম বলে যে আমি তোমাকে যা বলেছি ওইটা করো। আর কিছু মেডিসিনও এখানে দিয়েছিল জিয়াওকে খাওয়ার জন্য, নিজের কাজে আসবে বেবি নিতে। এইসব কিছু জিয়ামের পছন্দ হয় না। বাইরে আসলে ফুতাও দেখতে চায় কি দিয়েছে, বাট জিয়াও দেখতে দেয় না। আর ও যখন জিয়াওয়ের হাত ধরেছে তখন সিস্টার এখানে আসে, ভেবেছে হয়তো ফুতাও তার সিস্টারকে ডিস্টার্ব করছে, এই জন্য বলে যে তুমি আমার সিস্টারকে বুলিং করছো। ফুতাও বলে একদমই না। আর এখানে বড় সিস্টার কিছুতেই ওদের দুজনকে একা ছাড়তে চায় না, তাই তো বলে আমার কিছু একা কথা বলার রয়েছে জিয়াওয়ের সাথে। কারে ওঠে, বাট দেখতে পায় ফুতাও তাদের সাথে কারে বসে আছে। জিজ্ঞাসা করে তুমি কেন যাচ্ছ। ফুতাও বলে আমিও তোমাদের সাথে যাব। ফুতাওর মনে মনে ভয় হচ্ছে যে সিস্টার যেন আবার জিয়াওকে বাধ্য না করে ওকে ডিভোর্স দিতে, তাই ওদের সাথে যাবে। বাট প্রবলেম হচ্ছে কোম্পানি থেকে একটা কল আসে ইম্পর্টেন্ট মিটিং এর জন্য, ওকে যেতেই হবে। সিস্টার বলে আমি তো এইটারই অপেক্ষা করছিলাম, কখন তোমার সাথে একা কথা বলতে পারবো। তারা দুজনে কফি শপে যায় কথা বলতে। সিস্টার জানতে চায় ওদের দুজনের ভিতরে সবকিছু কেমন চলছে আর ফুতাও কেউ কি ডিস্টার্ব করে। আর সিস্টার এখানে জিয়াওয়ের সিক্রেট কথাও বলে আমি জানি ফুতাই ওই ছেলেটা যাকে তুমি কলেজ লাইফ থেকে ভালোবাসো, আমি তো খুশি হয়েছি তোমার বিয়েটা ওর সাথে হয়েছে। বাট ওকে এইসব কিছু জানে এতে জিয়াও বলে না, আর আমি ওকে কখনো এটা জানতেও দেবো না। তবে এখন আমি ওর কাছ থেকে ডিভোর্স নেব, তাই এইসব কিছু জানারও দরকার নেই। সিস্টার বলে কেন, ফুতাও কি তোমাকে একটু সময় দেয় না নাকি তোমার সাথে রোম্যান্স করে না, বলতে পারো আমাকে। জিয়াও বলে এরকম কোনো কিছুই না, বাট আমি এখন আর ফুতাওয়ের সাথে থাকতে চাই না। সিস্টার বেশি কিছু জানে না ওদের দুজনের সম্পর্কে, তাই জিয়াওকে কোনো কিছু নিয়ে জোর করতে পারে না। রাতে জিয়াও বাড়িতে আসে আর জানতে পারে যে ও কোম্পানি থেকে বিজনেস ট্রিপে গিয়েছে। ফুতাও 2 দিনের জন্য বাড়িতে আসবে না। ফুতাও এইদিকে সময়ে সময়ে শুধু নিজের ফোন দেখছে, এইটা যে জিয়াও ওকে কোনো মেসেজ করেছে কিনা। বাট জিয়াও তো ওর কোনো খোঁজ খবরই নিচ্ছে না। এরকমভাবেই কোম্পানির মিটিংও ওকে করতে হয় আর জিয়াও এর অপেক্ষা করতে থাকে। এদিকে জিয়াও ফুতাওকে কোনো মেসেজই করে না, ও ভাবে যে আমি মেসেজ করি বা কি করব, ওখানে তো বিজি রয়েছে। 2 দিন শেষ হলে রাতে হঠাৎ করে ফুতাও বাড়িতে আসে আর প্রথমেই কিস করতে থাকে জিয়াওকে। জিয়াওকে বলে তুমি আমাকে একটা মেসেজও কেন করনি, আমার খোঁজ খবর কেন নিচ্ছিলে না, তুমি তো আমার ওয়াইফ। এই 2 দিনে আমাকে একটা মেসেজও করনি, যেখানে আমি বিজনেস ট্রিপে গিয়েছিলাম। তোমার উচিত ছিল আমাকে মেসেজ করার, বাকিদের ওয়াইফ তাদের কত বেশি মেসেজ করে খোঁজ খবর নেয়। জিয়াও বলে আমি ভেবেছিলাম তুমি ডিস্টার্ব হবে এই কারণে। ফুতাও বলে এতে ডিস্টার্ব হওয়ার কি রয়েছে, আমি দূরে গিয়েছি আর তুমি তো আমার খোঁজ খবর নেবে, এটা স্বাভাবিক। এরপর থেকে আর কখনোই এমন ভুল করবে না। তো জিয়াও বুঝতে পারে না হঠাৎ করে কি হয়েছে ফুতাওয়ের, ওর সাথে এরকম ভাবে কথা কেন বলছে। ফুতাও এখানে শুধু ওকে এইটুকু বোঝায় যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আমি তোমাকে লাইক করতে শুরু করেছি, বাট এটা ও সরাসরি বলে না। এরপর দুজনে একে অপরের সাথে রোম্যান্স করে আর অনেকদিন পর তারা দুজনে আবারও একসাথে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে দেখি ফুতাও খুশি খুশি হয়ে আবারও সেই সেম ব্রেকফাস্ট তৈরি করেছে জিয়াওয়ের জন্য। বাট বাট আজকের ব্রেকফাস্টে দেখে জিয়াও আর রাগ কন্ট্রোল করতে পারে না, তাই বলে আমি এই খাবার খাবো না। আর তুমি আমার সিস্টারকে এতই লাইক করো, তাহলে এখন ওকেই বিয়ে করো, আমাকে ডিভোর্স দাও। ডিভোর্স কেন দিচ্ছ না, এই খাবার আমি নয় বরং আমার সিস্টার খেতে লাইক করে, আমি এটা একদমই লাইক করি না। ফুতাও বলে তুমি কি বলেছো, আমি তোমার সিস্টারকে কখনোই লাইক করিনি, আর আমি তো জানতাম এই ব্রেকফাস্ট তুমি লাইক করো, তাই আমি তোমার জন্য প্রতিদিন এইটাই বানাই। আসলে প্রথমবার যখন ওরা তিনজনে একসাথে রেস্টুরেন্টে গিয়েছিল, ওখানে এই খাবারটাই অর্ডার করে জিয়াওয়ের বড় বোন, আর জিয়াও খুশি খুশি এই খাবারটাই খেয়েছিল। এই জন্য ও ভেবেছে এটা জিয়াওয়ের পছন্দের খাবার। বাট জিয়াও তো বলে আমি তো ওই দিন শুধু ওখানে সময় নষ্ট করতে চাইছিলাম না, তাই ওদের কথাতে হ্যাঁ মিলিয়েছি। বাট জিয়াওয়ের এই ছোট্ট একটা ভুলের জন্য তাদের দুজনের ভিতরে 2 বছর ধরে ভুল বোঝাবুঝি চলেছে। মানে ফুতাও তো ভাবে এটাই জিয়াওয়ের পছন্দের খাবার, তাই এটাই বানাতো। আর জানতে পারলো এটা জিয়াও খেতে লাইক করে না, তাই জিয়াওকে সরি বলে আর বলে নেক্সট টাইম আমি কখনোই তোমার জন্য এই খাবারটা বানাবো না, এরপর থেকে আমি তোমার পছন্দের খাবার বানাবো। আসলে আমি ভেবেছিলাম তুমি এটাই খেতে লাইক করো, বাট আমার উচিত ছিল পরে আবারও তোমার কাছ থেকে এই বিষয়টা ক্লিয়ার করা।
আর এটাও বলে যে, "তুমি কি আমাকে আরেকটা চান্স দিতে পারো? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না। আমি সবকিছু ঠিক করে দেব।" এই সবকিছু শোনার পরে জিয়াওয়ের মন এবার একটু গলে যায়। তাই ও ফু তাওকে দ্বিতীয়বারের মতন একটা চান্স দেয়। পরে যখন কোম্পানিতে আসে ফু তাওকে কিছু ডকুমেন্টস দিতে, দেখা যায় ফু তাও আজ তো নিজের অফিস রুমের ভিতরেই জিয়াওয়ের সাথে রোম্যান্স করতে চাচ্ছে। জিয়াও একটু লজ্জা পায় আর বলে, "কেউ এসে দেখে নেবে।" ফু তাও বলে, "কার এত সাহস রয়েছে আমাকে না বললে আমার এখানে আসবে?" বাট এই সময় ফুতাওয়ের একজন কাজিন ব্রাদার ভিতরে আসে, দুজনকে একসাথে দেখে নেয়। আর ব্রাদার এখন পর্যন্ত ফুতাওয়ার ওয়াইফকে দেখেনি, তাই ভুল বোঝে আর মনে করে এই মেয়েটা তার ব্রাদারের মিস্ট্রেস। কাজিন ব্রাদারকে দেখে একটু লজ্জা পেয়ে যায় জিয়াও, বাহানা দিয়ে এখান থেকে বের হয়ে যায়। তার মূলত এই কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য এসেছে। ও নিজের ব্রাদারকে বলে যে, "তুমি যদি টাইম পাস করতেই চাও আর ফ্লার্ট করতে চাও তাহলে কোনো স্টাইলিশ মেয়ের সাথে করো। দেখো এই মেয়েটা কত বেশি নরমাল, ড্রেস পরেছে একদম নরমাল, তাই তুমি এর সাথে টাইম পাস করো না।" ফুতাও জিয়াওয়ের কাছ থেকে পারমিশন না নেওয়া পর্যন্ত ব্রাদারকে কিছু বলতে পারবে না, তাই বলে, "ওইসব কিছু ছাড়ো, আর তুমি যে এখানে শিখতে এসেছো তোমাকে আমি ওই যে মেয়েটার আন্ডারেই কাজ করতে দেবো। ওই মেয়েটাটা অনেক বেশি ট্যালেন্টেড, তো তুমি ভালো করে শিখতে পারবে।" প্রথমে দেখা যায় জিয়াও ওই ব্রাদারকে ছোটখাটো কাজ করতে দিয়েছে, আর এরপর থেকে অনেক বেশি কাজ করতে দেয়। প্রচুর, প্রচুর কাজ করার কারণে ব্রাদারের অনেক রাগ হতে থাকে জিয়াওয়ের ওপরে। ভাবে যে দুজনকে একসাথে দেখেছে, তাই হয়তো জিয়া ওর ওপর থেকে প্রতিশোধ নিচ্ছে। বাট জিয়াও তো ওর ভালোর জন্যই করেছে। ওর খেয়ালও রাখছে, আবার ওকে সব কাজও শেখাচ্ছে। এরপরে তারা সবাই মিটিংয়ে আসে। তো এখানে যে কাজিন ব্রাদার রয়েছে তাকে একটা প্রজেক্টের উপরে কাজ করতে দেওয়া হয়েছিল, বাট প্রজেক্টেও অনেক বেশি গোলমাল করেছে। ডাটা মাটা কোনোটাই ভালো করে রাখতে পারেনি। আর ওই পুরো বিষয়টা এখানে জিয়া অনেক ভালোভাবে হ্যান্ডেল করে নেয়, যাতে করে সবাই সামনে কাজিন ব্রাদারকে একটুও বকা না দেয় ফুতাও। জিয়াওয়ের আন্ডারে কাজ করতে করতে এখন ওর অভ্যাস হয়েছে। অনেক রাত পর্যন্ত কোম্পানিতে কাজ করতে হয়, বাট এর জন্য ওকে ভালো ভালো ডিনারও পাঠানো হয়। তবে অনেকটাই কনফিউজড হয়ে যায় যে জিয়াও এসব কিছু কেন করছে। পরে আমরা জিয়াওকে দেখি ফুতাওকে বলেছিল ফুতাওয়ের একটা প্রাইভেট কার নিয়ে এখানে ওর জন্য অপেক্ষা করতে। আর এই কারে ওকে যেতে দেখলে কেউ কোনো কিছু বুঝতেও পারবে না। বাট কাজিন ব্রাদার এটা দেখে নেয় যে এখানে জিয়াও অন্য কারোর সাথে কারে যাচ্ছে, কিন্তু ফুতাওকে দেখতে পারেনি। তাই মনে মনে বলে, "এই মেয়েটা দেখছি আমার ব্রাদারের পিছে পিছে আরো একটা সুগার ড্যাডি রেখেছে।" জিয়াওয়ের উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য ওইখানে অনেক ভালো একটা কিছু পেয়েছে। পরের দিন কোম্পানিতে এটা কাজে লাগাতে চায়। নেক্সট ডে কোম্পানিতে আসলে জিয়াও তার কাজ কমপ্লিট করে আর ফুদাও তার কাজ কমপ্লিট করেছে। তো তারা দুজনেই এখানে একে অপরের সাথে ফ্লার্টিং করছে। জিয়াওকে অনেক বেশি রোমান্টিক রোমান্টিক কথা বলতে থাকে ফুদাও। ও তো নিজের লাইফে মনে হয় প্রথম এইসব কিছু করছে। আর ব্রাদারের জন্য নিজেই সরি বলে জিয়াওকে। ও অনেক বেশি বোকা। বাট তখনই তারা নিউজ দেখে, ওই কারের নিউজটা, যে কেউ একজন এখানে ক্যারেক্টারলি এসে বলছে জিয়াওকে জিয়াও সুগার ড্যাডি রেখেছে। এইসব কিছু দেখার পর এখানে অনেক রাগ হয় ফুদাওয়ের, কারণ ওর ওয়াইফকে নিয়ে এরকম কথা বলা হয়েছে। আর জিয়াও বুঝতে পারে না এটা কে করেছে। পরে ব্রাদার দেখা করে জিয়াওয়ের সাথে, বলে, "আমি তোমাকে কাল রাতে একজন সুগার ড্যাডির সাথে যেতে দেখেছি। এমনিতেও তুমি ওর সাথে থেকে কি বা পাবে? এর থেকে ভালো তুমি আমার কাছে আসো। কয়েকদিন তোমার সাথে কাজ করার পর বুঝতে পেরেছি তুমি অতটাও খারাপ না।" জিয়াও একটু অবাক হয়ে ওকে প্রশ্ন করে যে, "এই নিউজটা তুমি ছড়িয়েছো?" ব্রাদার বলে, "মনে করো আমিই ছড়িয়েছি, তো তুমি কি করতে পারবে?" জিয়া বলে, "মনে হয় তুমি এবার একটু ভুল করেছো।" তো এরপরে ও সবার সামনে ব্রাদারকে নিয়ে আসে। ফুত আবার তো অনেক রাগ হয় যে ওর ব্রাদার এরকম একটি কাজ করেছে, মারতে নেবে। বাট এই সময় তারা জানতে পারে ফুত আবার ব্রাদার এই নিউজটা ছড়ায়নি, বরং নিউজটা তো একটা মেয়ে ছড়িয়েছে। সেই মেয়েটা আবার অন্য কেউ না, যে কিনা জিয়াওকে দেখে জেলাস ফিল করে সে। মেয়েটা এখানে বলে, "তো আমি কি ভুল করেছি? এই মেয়েটা বাইরে সুগার ড্যাডি রেখেছে, আমি শুধু এটাই বলছি, আর ওর ক্যারেক্টার লেস, এতে এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না।" ফুদাও এবার রেগে সবার সামনে তার আর জিয়াও এই সম্পর্কের কথা বলে যে তারা দুজনে ম্যারিড। এইটা জানার পর ব্রাদার তো হা হয়ে যায়, কোম্পানির সবাই একটু অবাক হয়। ফুদাও বলে, "এবার আমি তোমাকে ফাইনালি কোম্পানি থেকে ফায়ার করছি।" মেয়েটা প্রথমে ভয় পায়, এরপরে বলে, "আপনি আপনার পার্সোনাল লাইফের জন্য আমাকে এখান থেকে ফায়ার করতে পারেন না, এটা কিছুতেই করা ঠিক হবে না। তোমরা ভাবছো যে একে তো প্রথমভাবে ফায়ার করেছিল, তাহলে কোম্পানিতে কি করেছে, চলো ওটাই জেনে আসি।" এখানে ফুদাও সবার সামনে বলে, "এর আগেও তুমি অনেকবার মিসবিহেভ করেছো জিয়াওয়ের সাথে, আমি তখনই তোমাকে ফায়ার করতে চেয়েছিলাম। বাট পরে জিয়াও আমাকে বুঝিয়েছে যে তুমি গরিব ঘরের মেয়ে, আর তোমাকে জব পেতে কত বেশি হার্ড ওয়ার্ক করতে হয়। কোনো কোম্পানি তোমাদেরকে সহজে জব দেয় না। তুমি যেহেতু ইন্টারভিউ পাস করে এখানে জব নিয়েছো, তাই তোমাকে এই ছোট্ট কারণে ফায়ার করা ঠিক হবে না, তাই তোমাকে রেখে দিয়েছিলাম। বাট তুমি সেম কাজ
বারবার করছো জিয়াওয়ের সাথে, এই জন্য এবার আর তুমি কোম্পানিতে থাকতে পারবে না, ফাইনালি আমি তোমাকে ফায়ার করেছি। মেয়েটা অনেক বেশি অপমানিত হয়ে এখান থেকে চলে যায়। এবার ব্রাদারের পালা। ফুতা ওকে ভিতরে নিয়ে আসে, ইচ্ছা মতন আদর করে, এরপরে বলে তোর সাহস কিভাবে হয় তোর সিস্টার ইন লর সাথে ফ্লার্টিং করার। এখানে ব্রাদার বলে আমি কি জানতাম নাকি যে আমার সিস্টার ইন ল এতটা বেশি প্রিটি হবে যে আমি ওর উপরেই ফিদা হয়ে যাব, এটা তোমার আগে বলার উচিত ছিল। ফুতাও বলে এখন থেকে ওর দিকে নজর দেওয়া বন্ধ কর, আর যে অনেক বেশি ট্যালেন্টেড, তো ভালোভাবে ওর কাছ থেকে কাজ শিখ, লাইফে ভালো কিছু করতে পারবি। পরের দিন সকালে যখন জিয়াও ঘুম থেকে ওঠে, ফোনে দেখে যে অনেক মেসেজ এসেছে, কারণ ফুতাও তো নিজেদের সার্টিফিকেটটা অনলাইনেই পোস্ট করেছে, তো সবাই এটা জানে কোম্পানির এখন, তাই মেসেজ করছে। আর এই প্রথমবার ফুতাও ব্রেকফাস্টে এখানে জিয়াবের জন্য নতুন কিছু ট্রাই করেছে, জিয়াবের এটা অনেক ভালো লাগে। দুজনে একসাথে কোম্পানিতে আসে, সবাই দুজনের জন্য অনেক বেশি শুভকামনা দিচ্ছে, অনেক চেয়ার অফ করে। দুজনকে নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না, উল্টো বাকিরা অনেক বেশি খুশি। তো আজকের পার্টি এখানে দিতে চাই ফুতাও তার পক্ষ থেকে। এরপর থেকে কোম্পানিতে একদম ওপেনিংভাবে ফুতাও বারবার দেখা করছে জিয়াবের সাথে, জিয়াবের অনেক বেশি কেয়ার করতে থাকে, জিয়াবের সাথে বারবার ফ্লার্টিং করতে থাকে, এই সব কিছুতে জিয়া অনেক লজ্জা পেতে থাকে। ও বুঝতে পারে না যে ফুতাওয়ের কী হয়েছে, প্রথমে তো নিজের ব্যবহারটা পরিবর্তন করেছে, আর এখন ওর এত বেশি কেয়ার করছে। তো নিজে দেখা করে ফুতাওয়ের সাথে আর বলে তোমার চেঞ্জ হওয়ার দরকার নেই, কোম্পানিতে আগে যেরকম ছিল এখনও সেরকমই থাকো। জিয়াওয়ের ড্যাড জিয়াওকে কল করে, আসলে ওনার কোম্পানি একদমই ভালো চলছে না, ব্র্যান্ড কাপ হয়ে যাবে, তাই জিয়াওকে বলে যেন ফুতাও ওনার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, বাট জিয়াও ওনাকে মানা করে দেয়। ফুতাও জানতে চায় জিয়াওয়ের ফ্যামিলির কোনো প্রবলেম হয়েছে, জিয়াও বলে সেরকম কোনো কিছুই হয়নি, বাট জিয়াও চলে গেলে এখানে ফুতাও নিজের অ্যাসিস্ট্যান্টকে কল করে বিষয়টা দেখতে বলে। এরপর জিয়াও তার ড্যাডের সাথে দেখা করে। ড্যাড বলে এখন তুমি ফুতাওকে বলে আমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে বলবে, বাট জিয়াও কিছুতেই রাজি হচ্ছে না, কারণ জিয়াও জানে তার ড্যাড একদমই কোম্পানি ভালো করে চালাতে পারে না, আর কোম্পানির এরকম বাজে অবস্থা ড্যাডের জন্যই। তো ফুতাও ওর হাজব্যান্ড, শুধু শুধু কেন ফুতাওর টাকা পয়সা নষ্ট করবে, তাও আবার নিজের ড্যাডকে দিয়ে, যিনি কোম্পানি চালাতে পারে না, তাই ড্যাডকে মানা করে। ড্যাড তখন অনেকটাই রেগে যায়, ওকে ইচ্ছা মতন বকা দেয় আর বলে আমি ভুল করেছি তোমার বিয়ে ফুতাওয়ের সাথে দিয়ে। জিয়া ওখান থেকে চুপচাপ বাইরে আসলে দেখতে পায় ফুতাও কার নিয়ে ওর অপেক্ষা করছে। ফুতাও জিয়াওকে আপসেট দেখে, জিয়াও এবার ওকে কোনো কিছু বলে না। ফুতাও মনে মনে ভাবে জিয়াও হয়তো ওকে অতটা লাইক করে না, তাই কিছু বলতে চাচ্ছে না। জিয়াও ঠিক করেছে ও নিজেই যতটুকু পারে ড্যাডকে সাহায্য করবে, বাট ড্যাডের এইটুকুতে হবে না, যে কোনো কিছুর বিনিময়ে উনি তো শুধু ফুতাওয়ের কাছ থেকে সাহায্য নিতে চায়। জিয়াও বলে দেয় যে আমি ফুতাওকে কিছুই বলবো না, আর ফুতাওয়ের টাকা তো আমি কিছুতে এভাবে নষ্টও হতে দেবো না। ও ড্যাডের মুখের ওপরেই মানা করে। ড্যাড এবার অনেক রেগে যায় জিয়াওয়ের ওপরে। ফুতাও জিয়াওয়ের কাছে আসে, জিয়াওকে আপসেটে দেখে, তাই বলে চলো আমরা দুজনে বাইরে কোথাও একসাথে খাবার খেতে যাই। জিয়াও মানা করে না, তারা দুজনে ওখান থেকে একটা রেস্টুরেন্টে আসে। জিয়াও যখন খাবার খেতে নেমে ফুতাও নিজে থেকে জিয়াওকে বলে যে তোমার পরিবারের যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো, আর আমি তোমার ড্যাডের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেও রাজি আছি। বাট জিয়াও বলে তুমি এটা করো না, কারণ ড্যাডের অভ্যাস হয়েছে আর বারবার এরকমই করবে, শুধু শুধু তোমার টাকা নষ্ট হবে। জিয়াও ফুতাওকে মানা করেছে, তাই ফুতাও আর কোনো কিছু বলে না। এখন ওদের দুজনের ভিতর প্রায় সব কিছুই ঠিকঠাক হয়েছে। ফুতাও অনেক বেশি পরিবর্তন হয়েছে, এখন জিয়াওয়ের ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখে। জিয়াও এইসব কিছুতে ইমপ্রেস, আর এখন ডিভোর্সের কথা ও নিজে থেকেই ভুলে যায়। বাট দুজনে ওখান থেকে বাইরে আসলে মিডিয়ার লোকজনেরা ঘিরে ধরে আর প্রশ্ন করে জিয়াও আপনার হাজব্যান্ড তো আপনার হওয়ার কথা ছিল না, ওনার বিয়ে ঠিক হয়েছিল আপনার সিস্টারের সাথে, তাহলে কি আপনি আপনার সিস্টারের জায়গায় ওনাকে বিয়ে করেছেন? আসলে এই সব কিছু ড্যাডি বলেছে মিডিয়ার লোকজনদেরকে জিয়াওকে শিক্ষা দেওয়ার জন্য, জিয়ার রিপুটেশন খারাপ করতে। বাট এখানে তো রয়েছে ফুতাও জিয়াওকে সাপোর্ট করতে। ফুতাও বলে ফুতাও নিজের ইচ্ছাতে জিয়াওকে বিয়ে করেছে, তাই জিয়াওয়ের এখানে কোনো দোষ নেই। আর জিয়াও রাতে তার সিস্টারের সাথেও কথা বলে, সিস্টার নিজেও পোস্ট করেছে যেখানে ক্লিয়ারভাবে বলেছে ও নিজে ফুতাওকে বিয়ে করতে চায়নি, তাই তো বিয়ের দিন সকালেই পালিয়েছে। আর এই জন্য জিয়াও বিয়ে করেছে ফুতাওকে, কারণ ওরা দুজনে একে অপরকে লাইক করে। এইসব কিছু জানার পর আর কেউ কোনো কিছু বলে না জিয়াওকে নিয়ে। যদিও এরকম একটা নিউজের জন্য জিয়াও আজ অনেক বেশি আপসেট, তবে ফুতাও এসে জিয়াওকে সাপোর্ট করে, জিয়াওয়ের পাশে থাকে। রাতে ও আবারও জিয়াওয়ের সিক্রেটের ডায়েরি পেয়ে যায়, তো জিয়াও এসে তাড়াতাড়ি ওই ডায়েরিটা নিয়ে নেয়, কারণ ও কোনো কিছু জানতে দিতে চাচ্ছে না ফুতাওকে।
ফুতাও আর জিয়াও তারা দুজনে আবার এখানে একে অপরের সাথে রোম্যান্স করে। এখন ওদের ভিতরে সবকিছু ঠিকঠাক চলছে, হয়তো আর কখনো ওরা ডিভোর্সও নেবে না। ফুতাও লাইক করে ফেলেছে জিয়াওকে, আর এটা ও জিয়াওকে জানিয়েও দেয়। মাঝ রাতে জিয়াও যখন ঘুমাচ্ছে ফুতাও তখন উঠে পড়ে, ও জিয়াওকে শুধু এক নজরে দেখতেই থাকে। জিয়াওয়ের ডায়েরির কথা মনে পড়ে, নিজে থেকে জিয়াওয়ের ডায়েরি দেখতে যায়। তো অবাক হয়ে যায় ও যখন ডায়েরি পড়তে শুরু করে, ভিতরে শুধুমাত্র ফুতাওকে নিয়ে লেখা, আর ফুতাওয়ের অনেক ছবি আছে। এইখান থেকেই ফুতাও জানতে পারে জিয়াওয়ের ক্রাশ অন্য কেউ না, সে নিজেই। 10 বছর ধরে জিয়াওকে লুকিয়ে লুকিয়ে ভালোবেসেছে। এখন এটা জানার পর ফুতাওয়ের মনের ভিতর থেকে বড় একটা ভয় চলে যায়। এইটা যে হয়তো জিয়াওয়ের কোনো ক্রাশ ছিল, আর এখন জানে সেই ক্রাশটা ও নিজেই। এর পরের দিন তারা দুজনে একসাথে তাদের পুরনো স্কুলে যায়, যেখানে তাদের অনেক অনেক স্মৃতি রয়েছে। জিয়াও তো এখানে এসে অনেকটা ইমোশনাল হয়। ফুতাও এখন সবকিছু ভালো করে বুঝতে পেরেছে, তাই এখানে ও জিয়াওকে সুন্দর করে প্রপোজ করে, ওকে আবারও বিয়ে করে সারা জীবন ওর সাথে থাকতে। এতে জিয়াও হ্যাঁ খুশি খুশি হ্যাঁ বলে। তাদের দুজনের এই সুন্দর একটা মুহূর্তের সাথে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে বলে যাও। আজকের মতন এতটুকুই, বাই বাই।